আসসালামু আলাইকুম। ইফাতারা সুরভি স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এবার যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জোবাইর প্রধান। জোবাইর, ভোটের ফলাফল নিয়ে নতুন কি তথ্য আছে আপনার কাছে এবং ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? সুরভি, ভোট গণনার যে কাজ সেটি কিন্তু চলছে এবং সেটি লাগাতারভাবেই গতকালকে আমরা যেটি দেখেছি 3:30 নাগাদ ভোট গ্রহণ যে কার্যক্রম সেটি শেষ হওয়ার পর 22 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হয়েছে। এখন পর্যন্ত সর্বশেষ আনুষ্ঠানিক যে ঘোষণা সেটি অনুযায়ী 14টি কেন্দ্রের ভোটের ফলাফল আমরা পেয়েছি এবং সেখানে ছাত্রদল এবং ছাত্র অধিকার পরিষদের সমর্থিত যে প্যানেল রয়েছে সেখানের যে বিপিএকেএম রাকিব তিনি কিন্তু এগিয়ে রয়েছেন এবং আমরা যেটি দেখছি যে এখানে কিন্তু ভোট গণনার কাজ চলছে এবং বাকি যে পদগুলো রয়েছে সেখানে ছাত্র শিবিরের যিনি জিএস এবং এজিএস প্রার্থী রয়েছেন তারা কিন্তু এগিয়ে রয়েছে। বাইরের যে পরিস্থিতি ক্যাম্পাসে সেখানে আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশের এপিবিএন, র্যাব এবং বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিপি তাদের উপস্থিতি কিন্তু রয়েছে। অর্থাৎ ক্যাম্পাসে যে দুটি গেট রয়েছে সেখানেও আমরা দেখেছি যে শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক যারা নির্বাচনের দায়িত্বে ছিল এবং শুধুমাত্র যাদেরকে পাস কার্ড দেওয়া হয়েছিল তারাই ভেতরে প্রবেশ করতে পারছেন এবং অন্যান্য যারা তাদেরকে কিন্তু প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে না। প্রক্টোরিয়াল টিমের পক্ষ থেকে জানানো হচ্ছে যে সর্বশেষ তাদের অনুমতি সাপেক্ষে পরবর্তী যে সিদ্ধান্ত সে অনুযায়ী কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা তাদেরকে প্রবেশের অনুমতি দেওয়া হবে। আমরা দেখছি যে এখানে যে ভোট গণনার কাজ চলছে সেখানে প্রতি ঘন্টায় 1 ঘন্টায় কিন্তু 3টি করে কেন্দ্রের 3টি করে বিভাগের ফলাফল তারা কিন্তু ঘোষণা করছেন এবং যেটিতে কিন্তু আমরা দেখছি যে এরকমভাবে যদি চলতে থাকে সেক্ষেত্রে রাত 10টার পর কিন্তু আমরা আনুষ্ঠানিক যেইভাবে জানতে পারবো যে কে আসলে ভিপি, কে জিএস, এজিএস তারা হচ্ছেন সেটি কিন্তু আমরা জানতে পারবো। সুরভি, যেটি বলছিলাম যে দীর্ঘ সময় ধরেই এই ফলাফল যেই ভোট গণনার যে কাজ সেটি যেমন চলমান রয়েছে সেটি আরও রাত গড়াতে পারে, রাত 9টা 10টা বা তারপরে আমরা হয়তো আনুষ্ঠানিকভাবে সেই ফলাফলটা জানতে পারবো। এখন পর্যন্ত ভোট গণনার কাজ চলমান রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে উপস্থিতি সেটি পুরো ক্যাম্পাস এবং এর আশেপাশের এলাকায় আমরা দেখেছি। সুরভি, এই ছিল আমার কাছে। জানছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যোগসু নির্বাচন ঘিরে ক্যাম্পাস পরিস্থিতির সবশেষ খবর। স্বদেশ প্রত্যাবর্তনের পর প্রথমবারের মতো ঢাকার বাইরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 11 থেকে 14 জানুয়ারি উত্তরাঞ্চলে কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এদিকে প্রতিদিনের মতো আজও গুলশান কার্যালয়ে অফিস করছেন তারেক রহমান। সকাল 11টার পর বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান তিনি। মতবিনিময় করেন নিজ নির্বাচনী এলাকা ঢাকা 17 আসনের নেতাকর্মীদের সাথে। অংশ নেন সহযোগী সংগঠনের নেতারাও। ধানের শীষের পক্ষে নেতাকর্মীদের সর্বাত্মকভাবে কাজ করার নির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আজকে তিনি গুলশান থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে তিনি কথা বলেছেন এবং আমাদের এখানে যারা দীর্ঘদিন ধরে গুলশান থানায় রাজনীতি করেন আমাদের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ভোটারদের থেকে যে সমস্যাগুলো ভোটাররা বলেছেন যে গুলশানে যারা স্থায়ী বাসিন্দা বা ভোটার সেগুলো ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে তারা বলেছেন যে এই সমস্যাগুলো ভোটাররা বলেছেন। সেগুলোর বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাকর্মীদেরকে বলেছেন যে কিভাবে ভোটারদেরকে দলের পক্ষ থেকে আশ্বস্ত করা যায় সেগুলো বলেছেন। এই মুহূর্তে গুলশান কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী আপেল শাহরিয়ার, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আপেল, তারেক রহমানের কর্মসূচি সম্পর্কে আমাদেরকে জানাবেন এবং গুলশানের মতবিনিময় কি বললেন তিনি? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন গুলশান কার্যালয়ে রয়েছেন। সকালবেলায় গুলশান থানার নেতাকর্মীদের সঙ্গে তিনি বৈঠক করেছেন, অর্থাৎ তিনি ঢাকা 17 আসন থেকে লড়ছেন। অর্থাৎ এই গুলশানের যে বাসিন্দারা রয়েছে অর্থাৎ এখানকার মানুষজনের চাওয়া পাওয়া এবং যে সমস্যাগুলো রয়েছে সেটি গুলশান থানার যে নেতাকর্মীরা রয়েছে তাদের কাছ থেকে তিনি সেটি শুনেছেন এবং তার যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা তাদের কাছে তুলে ধরেছেন। অর্থাৎ তিনি বলেছেন যাতে ভোটারদের বাসিন্দাদের কাছে তার এই বার্তা যাতে পৌঁছে দেওয়া যায় যে তিনি কি ধরনের পরিকল্পনা নিয়েছেন এই গুলশানের যারা বাসিন্দারা রয়েছেন তাদের জন্য। এবং আজকে
আজকেও তো অনেক নেতাকর্মীরাও তার এখানে দেখা করতে আসছেন এবং আমি যতটুকু জেনেছি যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু তার এখানে আসার কথা রয়েছে এবং এবারই প্রথম ঢাকার বাইরে তিনি যাচ্ছেন সফরে, 4 দিনের সফরে। 11 তারিখে তিনি ঢাকা থেকে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেবেন এবং প্রতিমধ্যে টাঙ্গাইলে তিনি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করবেন। এরপর সিরাজগঞ্জ হয়ে তিনি বগুড়ায় যাবেন এবং তার পর দিন অর্থাৎ 12 জানুয়ারি তিনি বগুড়া থেকে ঠাকুরগাঁর উদ্দেশ্যে তিনি যাবেন এবং প্রতিমধ্যে তিনি রংপুরের পীরগঞ্জে জুলাইয়ের শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সঙ্গে কথা বলবেন। এরপর রংপুর হয়ে দিনাজপুর হয়ে তিনি ঠাকুরগাঁয়ে যাবেন। 12 তারিখ তিনি ঠাকুরগাঁয়ে রাত্রি যাপন করবেন এবং পরদিন অর্থাৎ 13 তারিখে তিনি পঞ্চগড় হয়ে তারপরে তিনি যাবেন হচ্ছে নীলফামারীতে এবং নীলফামারী হয়ে লালমনিরহাটে যাবেন। এরপরে হচ্ছে রাতে অর্থাৎ 13 তারিখ রাতে তিনি আবার রংপুরে আসবেন, রংপুরে রাত্রি যাপন করবেন এবং এরপরে পরের দিন অর্থাৎ 14 তারিখ তিনি আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। এই সফর কিন্তু কোনো নির্বাচনী প্রচারণার জন্য নয়, এটা তিনি মূলত যাচ্ছেন জুলাইয়ের যারা আহত রয়েছেন, শহীদ হয়েছেন তাদের পরিবারের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন। এর জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে তার এই সফরে যাতে নেতাকর্মীরা কোনো ধরনের ব্যানার, ফেস্টুন, লিফলেট এগুলো যাতে তারা বিলি না করে। জানছিলাম তারেক রহমানের কর্মসূচি সম্পর্কে। আইনশৃঙ্খলা বাহিনী ও ব্যবসায়ী মহল একটি বিশেষ দলের দিকে ঝুঁকে পড়ছে। এতে নতুন করে ফ্যাসিবাদ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন জনতার দলের মহাসচিব আজম খান। দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, দলটি নির্বাচনের জন্য প্রস্তুত থাকলেও নির্বাচন ঘিরে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। এই পরিস্থিতিতে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। সংবাদ সম্মেলনে দলের মুখ্য সমন্বয়ক ও মুখপাত্র ডেল এইচ খান বলেন, 2024 সালের 5 আগস্টের পর বাংলাদেশে তাদের আধিপত্য হারিয়ে ভারত উস্কানির পথ বেছে নিয়েছে। এ সময় জনতার দলের পক্ষ থেকে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সুনির্দিষ্ট 8 দফা দাবি তুলে ধরা হয়। বাংলাদেশে ডিজিটাল অ্যাডভার্টাইজিং খাতে সক্ষমতা বাড়াতে গুগল ও টিকটকের পার্টনার প্রতিষ্ঠান আলেফের সঙ্গে সমঝোতা চুক্তি করেছে অ্যাডভার্টাইজিং এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, AAAB। এই অংশীদারিত্বের মাধ্যমে দেশের ডিজিটাল বিজ্ঞাপনে দক্ষতা উন্নয়ন, নৈতিক মানদণ্ড নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে AAAB ও আলেফের মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ সময় AAABর পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সানাউল আরিফিন ও সাধারণ সম্পাদক সৈয়দ আহসানুল আপন। অন্যদিকে আলেফের পক্ষে ছিলেন প্রতিষ্ঠানটির কান্ট্রি ডিরেক্টর এহসানুল হক এবং পার্টনার ডিরেক্টর আহসানুর রহমান। নাসিস সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নওগাঁ সদর উপজেলা নিয়ে গঠিত নওগাঁ 5 আসনে ভোটের মাঠে মূলত লড়াই হবে বিএনপি ও জামাতে ইসলামী প্রার্থীর মধ্যে। একসময়ের বিএনপির দুর্গ হিসেবে খ্যাত নওগাঁয় বিএনপি দীর্ঘ 17 বছর পর চায় সবকটি আসন পুনরুদ্ধার করতে। আর বিএনপির দুর্গে এবার ভাগ বসাতে মরিয়া জামাতে ইসলাম। নওগাঁ থেকে আসাদুর রহমান জয়ের পাঠানো রিপোর্টে দেখুন বিস্তারিত। নওগাঁ পৌরসভা ও 12টি ইউনিয়ন নিয়ে গঠিত নওগাঁ সদর উপজেলা। 100 বছরের পুরনো জেলা শহর নওগাঁ। জনজট আর যানজটে নাকাল এলাকাবাসী। দীর্ঘ 17 বছর একতরফা ভোটে বিজয়ী আওয়ামী লীগ এলাকার উন্নয়নে ভূমিকা রাখেনি। তাই এই শহরে একটু বৃষ্টিতে জলজট আর অটোরিকশা, ব্যাটারি চালিত রিকশা এবং সরু সড়কের কারণে যানজট নিত্যসঙ্গী। এবার ভোটারদের মাঝে নতুন করে আশা জেগেছে। উন্নয়ন বঞ্চিত যানজটের শহর নওগাঁ জেলা সদরকে মডেল হিসেবে গড়ে তুলতে যে প্রার্থী অগ্রণী ভূমিকা পালন করবেন তাকেই ভোটাররা নির্বাচিত করতে চান। নওগাঁ সদর আসনে আমরা চাই উন্নয়ন এবং আমরা চাই গ্রামগঞ্জের জন্য এই উন্নয়ন তৃণমূল পর্যায়ে যেন আমাদের কাছে পৌঁছাতে পারে। সবার প্রয়োজনে সবার কাছে আসবে এরকম লোকজনকে আমরা এবার নির্বাচিত করতে চাই। যারা আমাদের বিপদে আমাদের সাহায্য করছে, আমরা সেই ধরনের প্রার্থীকেই চাচ্ছি। আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচারণা শুরু না হলেও নওগাঁ সদর আসনে বিএনপি ও জামায়াতে ইসলামী দুই দলই মিলাদ মাহফিল, সৌজন্য সাক্ষাৎ, চা চক্র সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে গণসংযোগ করছেন।
বিএনপি ও জামায়াতে ইসলামের প্রার্থী দুজনই আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার আশাবাদী। বিগত 15 বছর ধরে মানুষের সাথে মানুষের পাশে আছি, বিপদে আপদে সব সময়। এবং আন্দোলন, ফ্যাসিবাদের যে আন্দোলন সংগ্রাম, সেই সংগ্রামে আমরা প্রত্যক্ষ ভূমিকা রেখেছি। আমরা মনে করি নওগাঁর মানুষ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে। জনগণ এবার পরিবর্তন চায়। বাংলাদেশ জামাত ইসলামের দাঁড়িপাল্লা মার্কায় তারা ভোট দিতে চায়। দাঁড়িপাল্লা জয়ী হবে এই নওগাঁ সদর আসনে, আমরা আশাবাদ ব্যক্ত করছি। এই নওগাঁ সদর আসনে আমরা একটি ভালো রেজাল্ট প্রত্যাশা করছি। বিএনপি কি পুনরুদ্ধার করতে পারবে তাদের হারানো 6টি আসন, নাকি জামায়াতে ইসলামী ভাগ বসাবে বিএনপির দুর্গখ্যাত নওগাঁয়? তা নিয়ে জেলা জুড়ে চায়ের দোকান, বিপণী বিতান, বিভিন্ন দপ্তর ও আড্ডাস্থলে চলছে আলোচনা বিশ্লেষণ। এনটিভি নিউজ ডেস্ক। করদাতাদের ভ্যাট রিফান্ড প্রাপ্তিতে ভোগান্তি দূর করতে অনলাইনে ভ্যাট রিফান্ড প্রক্রিয়া চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সকালে রাজস্ব ভবনে এই সিস্টেমের উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। এখন থেকে ঘরে বসেই ভ্যাট সিস্টেমের মাধ্যমে অনলাইনে ভ্যাটের ফেরত অর্থ পাবেন করদাতারা। অনলাইনে আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সরাসরি করদাতাদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ ফেরত দিয়ে তা মোবাইলে মেসেজ পাঠানোর মাধ্যমে নিশ্চিত করা হবে। পর্যায়ক্রমে আয়কর ও কাস্টমস শুল্ক সহ অন্যান্য করের রিফান্ডও এই অনলাইন পদ্ধতির আওতায় আনা হবে। আগামী বছর থেকে ভ্যাট প্রদান বাধ্যতামূলক করা হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।